আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। চলুন জেনে নেওয়া যাক সারা বিশ্বে এ পর্যন্ত ঘটে যাওয়া আজকের প্রধান খবরগুলো। রাশিয়ার অভ্যন্তরে হামলার জন্য দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে বাইডেনের অনুমোদনের খবর সামনে আসার পর এই নিয়ে মুখ খুলেছে মস্কো। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ঘটনা সত্যি হলে এটা স্পষ্ট যে ওয়াশিংটনের বিদায়ী প্রশাসন আগুনে ঘি ঢালতে এই পদক্ষেপ নিয়েছে। এতে করে সংঘাত বৃদ্ধি পাওয়ার আশঙ্কা আরও বেড়ে যাবে। পেসকভ আরও বলেন, এই নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত সেপ্টেম্বরে নিজের অবস্থান পরিষ্কার করেছিলেন। তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্র যদি এমন কোনো পদক্ষেপ নেয় তাহলে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সঙ্গে রাশিয়ার যুদ্ধ বেঁধে যাবে। হামলা হলে তার দায় শুধু ইউক্রেনই নয়, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়া দেশগুলোর ওপরও বর্তাবে। এ বিষয়ে কথা বলেছেন রাশিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষের পররাষ্ট্র বিষয়ক কমিটির উপপ্রধান ভ্লাদিমির জাবারভ। তার মতে, ওয়াশিংটনের এই সিদ্ধান্তের ফলে তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যেতে পারে। আর রাশিয়ার ফেডারেশন কাউন্সিলের সদস্য অ্যান্ড্রেই কালিশাস বলেছেন, পশ্চিমাদের সিদ্ধান্তের কারণে রাষ্ট্র হিসেবে ইউক্রেন ধ্বংস হয়ে যেতে পারে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সহস্রতম দিন পূরণ হয়েছে আজ সোমবার। এর ঠিক আগের দিন হঠাৎ করে নীতিতে পরিবর্তন আনে যুক্তরাষ্ট্র। রাশিয়ার ভূখণ্ডের গভীরে যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর অনুমতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এতে চটেছে মস্কো। সমর্থিত এক সূত্র রয়টার্সকে জানিয়েছে, রাশিয়ার বেশ খানিকটা গভীরে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছেন জো বাইডেন। কয়েকদিনের মধ্যেই এসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করে প্রথম হামলাটি চালাবে ইউক্রেন। তবে নিরাপত্তা ও গোপনীয়তা বিবেচনায় এই নিয়ে বিস্তারিত কিছু জানায়নি। এই নিয়ে বিস্তারিত বলতে নারাজ ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিও, কিন্তু এই পদক্ষেপের ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন। বিশ্লেষকরা মনে করছেন, এতে যুদ্ধ বন্ধ করার আরও জটিল হবে। উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে জাতিগত সংঘাত বন্ধ করতে না পারায় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ চেয়েছে বিরোধী দল কংগ্রেস। একই সাথে তারা পার্লামেন্টের পরবর্তী অধিবেশন শুরু হওয়ার আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মণিপুর সফরের দাবি জানিয়েছে। কংগ্রেস অনেকটা ব্যঙ্গ করে বলছে, মণিপুরের 2 ইঞ্জিনের সরকার পরিস্থিতি দমনে পুরোপুরি ব্যর্থ হয়েছে। নয়াদিল্লিতে সোমবার এক সংবাদ সম্মেলনে কংগ্রেসের এমপি ও দলটির যোগাযোগ বিষয়ক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেছেন, মণিপুরের সহিংসতা দমনের জন্য প্রধানমন্ত্রীর উচিত সবার আগে মণিপুরের সবগুলো দলের প্রতিনিধিদের সাথে বৈঠক করা। তিনি আরও বলেন, আইন শৃঙ্খলা রক্ষায় সম্পূর্ণভাবে ব্যর্থ হওয়ায় রাজ্যটির মুখ্যমন্ত্রী বীরেন সিংকেও পদত্যাগ করতে হবে। এই কংগ্রেসের নেতা বলেন, মোদী গত 1.5 বছরে মণিপুরের মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকও করেননি, রাজ্য সফরেও যাননি। এদিকে মণিপুরের পরিস্থিতি সামাল দিতে রাজ্যটিতে 5,000 আধা সামরিক বাহিনী সিআরপিএফ সদস্য পাঠিয়েছে ভারত সরকার। তাদের সহিংসতা দমনে অল আউট অ্যাকশনে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই সদস্যরা বিভিন্ন এলাকায় সশস্ত্র বিদ্রোহী গ্রুপগুলোর বিরুদ্ধে অভিযান চালাবে। গত কয়েকদিনে মণিপুরে নতুন করে সংঘাত শুরু হয়েছে, যার ফলে পুলিশের গুলিতে বেশ কিছু বিদ্রোহী নিহত হওয়ার জের ধরে আরও কিছু হত্যাকাণ্ড ঘটেছে। মেইতেই সম্প্রদায়ের অন্তত 6 জনের লাশ পাওয়া গেছে, যাদের অপহরণ করা হয়েছিল। রাজ্যটিতে বিক্ষুব্ধরা মুখ্যমন্ত্রী সহ এমএলএদের বাড়িতেও হামলা চালিয়েছে। বর্তমানে কারফিউ চলছে বেশ কিছু জেলায় এবং বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট সেবা। আবারও ইসরায়েলের প্রধান শহর তেল আবিবে আঘাত হেনেছে হিজবুল্লাহর মিসাইল। এর ফলে শহরটিতে আগুন ধরার খবর পাওয়া গেছে এবং কিছু এলাকায় বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ। বেশ কয়েকজন ইসরায়েলি আহত হয়েছে এই হামলায়। মাইদিনের খবরে বলা হয়েছে, সোমবার হিজবুল্লাহর একাধিক অ্যাডভান্সড মিসাইল তেল আবিবে আঘাত হানে। তবে ক্ষয়ক্ষতির পুরো তথ্য এখনও সামনে আসেনি। একটি ইসরায়েলি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, লেবানন থেকে সোমবার যে মিসাইল তেল আবিবের উপর হামলা করেছে সেগুলো ছিল ফাতাহ 110 মডেলের। এগুলো উন্নত প্রযুক্তির সারফেস টু সারফেস মিসাইল, যা ভূমি থেকে ভূমিতে ছোড়া যায়। ব্যাপক ধ্বংসাত্মক ক্ষমতা সম্পন্ন এই মিসাইল নির্ভুলভাবে টার্গেটে আঘাত হানতে পারে বলে জানিয়েছে আল মায়াদিন। নির্দিষ্ট পাল্লার মধ্যে যে কোনো টার্গেটের 10 মিটার জায়গার মধ্যে আঘাত হানার ক্ষমতা রয়েছে এর। ইসরায়েলি মিডিয়ার খবরে বলা হয়েছে, তেল আবিব এলাকার রামাত জানে অন্তত একটি মিসাইল আঘাত এনেছে। হামলার পর এলাকাটির বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। এছাড়া কিছু স্থাপনায় আগুন ধরে গেছে। আগুন নেভাতে অন্তত 7টি ফায়ার সার্ভিস ইউনিট মোতায়েন করা হয়েছে। এছাড়া তেল আবিবের পূর্ব দিকে ব্রেনি ব্র্যাক এলাকায় একটি বাসে আগুন ধরার কথা জানা গেছে। একটি মিসাইল সরাসরি বাসটির উপর পড়েছে, তবে বাসটিতে যাত্রী ছিল কিনা তা জানা যায়নি। এদিকে উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর হামলায় গত 24 ঘন্টায় 36 ব্যক্তি আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নাহারিয়া হাসপাতালে 19 জন, জিভ হাসপাতালে 8 জন এবং কার্মেল হাসপাতালে 5 জন আহত ব্যক্তি ভর্তি হয়েছেন। আরও কয়েকটি হাসপাতালে 1-2 জন করে চিকিৎসাধীন আছেন। গত বছরের 10 অক্টোবর থেকে হিজবুল্লাহর হামলায় আহতের সংখ্যা 22,000 ছাড়িয়ে গেছে।
গাজা উপত্যকায় সোমবার প্রতিরোধ যোদ্ধাদের হামলায় বেশ কিছু ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছে দখলদার ইসরায়েলি সেনারা। বিশেষ করে উত্তর গাজার বেইত লাহিয়া ও জাবালিয়া এলাকায় এসব ঘটনা ঘটেছে। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস জানিয়েছে, মধ্য বেইত লাহিয়ার ইসলামিক সংস্থার কাছে আল ইয়াসিন 105 অ্যান্টি ট্যাঙ্ক রকেট দিয়ে তারা একটি ইসরায়েলি মার্কাভা ট্যাঙ্কে হামলা চালিয়েছে। একই এলাকায় 12 সদস্যের একটি ইসরায়েলি পদাতিক দলকে ধরাশয়ী করেছে আল কাসামের যোদ্ধারা। দলটির উপর অ্যান্টি পার্সোনেল শেল দিয়ে হামলা চালানো হয়। আল কাসাম এক ঘোষণায় বলেছে, উত্তর গাজার আল জাওয়ানি এলাকায় তাদের যোদ্ধারা সফলভাবে স্নাইপারের গুলিতে 5 ইহুদিবাদী সেনাকে হত্যা করেছে সোমবার। উপত্যকার আরেক প্রতিরোধ সংগঠন ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডস জানিয়েছে, মধ্য বেইত লাহিয়ার দিকে অগ্রসর হতে চাওয়া একদল ইহুদিবাদী সেনার উপর 60 মিলিমিটার মর্টার হামলা চালিয়েছে যোদ্ধারা। এছাড়া আতারা এলাকায় ইসরায়েলি বাহিনীর একটি সামরিক যান সফলভাবে ধ্বংস করা হয়েছে। এই হামলায় নিজস্ব উৎপাদিত শক্তিশালী থাকিব বোমা ব্যবহার করা হয়। সবশেষে দক্ষিণ গাজার রাফা এলাকায় মিশরীয় সীমান্তের কাছে দখলদার সেনাদের একটি দলের উপর মর্টার হামলা চালিয়েছে কুদস ব্রিগেডস। গাজা উপত্যকায় যুদ্ধের 1 বছরেরও বেশি সময় পার হলেও এখনও হামাস এবং ইসলামিক জিহাদকে পরাজিত করতে পারেনি ইসরায়েলি সংগঠন দুটো এখনও প্রতিদিন দখলদার সেনাদের বিরুদ্ধে লড়াই করছে। গত কয়েকদিনে উত্তর গাজায় ইসরায়েলি সেনাদের উপর হামলা চালিয়ে কয়েকজন অফিসার সহ বেশ কিছু সেনাকে হত্যা করেছে প্রতিরোধ যোদ্ধারা। পাশাপাশি কয়েকটি ট্যাঙ্ক এবং সাঁজোয়া যানও ধ্বংস হয়েছে। হামাস নিয়মিতই প্রতিরোধ যুদ্ধের ভিডিও ধারণ করে তা প্রচার করছে। এ থেকে সংগঠনটি এখনও যে শক্তিমত্তা নিয়ে টিকে আছে তা বোঝা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করেছে লেবানন সরকার এবং ইরান সমর্থিত দেশটির সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। সোমবার এই বিষয়ে সম্পর্কে জানেন এমন এক শীর্ষ লেবানিজ কর্মকর্তা এই কথা জানিয়েছেন। তিনি এই প্রচেষ্টাকে যুদ্ধ শেষ করার সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্যোগ বলে উল্লেখ করেন। তবে আলোচনার সঙ্গে যুক্ত এক কূটনীতিক সতর্ক করে বলেছেন, কিছু বিষয় এখনও চূড়ান্ত করা বাকি আছে, যা চুক্তি সম্পন্ন হতে বিলম্ব ঘটাতে পারে। রয়টার্সকে মার্কিন সূত্র জানায়, মার্কিন দূত আমোস জে হোচস্ট্রিন শিগগিরই বৈরুত সফরে যাবেন। গত বছর একাধিক ব্যর্থ যুদ্ধবিরতি আলোচনার পর হোচস্ট্রিন গত সপ্তাহে আশা প্রকাশ করেন যে একটি সমঝোতা হতে পারে। লেবাননের পার্লামেন্টের স্পিকার নবিহ বেরির সহকারী আল হাসান খলিল বলেন, লেবানন সোমবার মার্কিন রাষ্ট্রদূতের কাছে তাদের লিখিত প্রতিক্রিয়া হস্তান্তর করেছে। ইরান সমর্থিত একটি শক্তিশালী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ তাদের দীর্ঘদিনের মিত্র বেরিকে যুদ্ধবিরতি আলোচনার দায়িত্ব দিয়েছেন। খলিল বলেন, আমরা যেসব মন্তব্য দিয়েছি তা জাতিসংঘের রেজুলেশন 1701-এর সব শর্ত মেনে চলার বিষয়টি নিশ্চিত করে। তিনি জানান, এখনই উদ্যোগের সাফল্য ইসরায়েলের উপর নির্ভর করছে। ইসরায়েল সমাধান না চাইলে এটি 100টি সমস্যা তৈরি করতে পারে। লেবাননের সর্বশেষ কূটনৈতিক মূল্যায়ন নিয়ে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। সোমবার লেবাননের স্পিকার নবিহ বেরি বলেন, কূটনৈতিক ক্ষেত্রে একটি ইতিবাচক পরিবেশ দেখা যাচ্ছে, তবে সময়ের আগেই আশাবাদী হয়ে উঠতে সতর্ক করেছেন তিনি। শ্রমমন্ত্রী মুস্তাফা বাইরামের সঙ্গে এক বৈঠকের পর এই কথা জানান বেরি। যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনার মধ্যেই ইসরায়েলি বিমান হামলায় সোমবার লেবাননের রাজধানী বৈরুতে 5 জন নিহত এবং 31 জন আহত হয়েছেন। হামলার পর মধ্য বৈরুতের জুক্কাক আল ব্লাত এলাকা থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। গত 1 সপ্তাহ ধরে লেবাননের রাজধানী ও এর আশেপাশের এলাকায় হামলা জোরদার করেছে ইসরায়েল। হিজবুল্লাহ ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া অব্যাহত রেখেছে। ইমরান খানের দলের কর্মসূচি ঠেকাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে 144 ধারা জারি করেছে প্রশাসন। সোমবার আগামী 2 মাসের জন্য ইসলামাবাদে 144 ধারা জারি করা হয়। আগামী 24 নভেম্বর ইমরান খান যে কর্মসূচি দিয়েছেন সেটি ঠেকাতে সরকারের এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে। দ্য ডনের খবরে বলা হয়েছে, 144 ধারা একটি আইনি ধারা। এই ধারা অনুযায়ী স্থানীয় প্রশাসন একসঙ্গে 4 জনের বেশি মানুষকে জড়ো হতে দেয় না। ইসলামাবাদে 144 ধারা জারি হওয়ায় আগামী 24 নভেম্বর ইমরান খানের শেষ ডাক কর্মসূচি কতটা সফল হবে সেটি এখন দেখার বিষয়। কারাবন্দী ইমরান খান তার আইনজীবীদের মাধ্যমে আগামী 24 নভেম্বর পুরো পাকিস্তানের আন্দোলনের ডাক দিয়েছেন। তিনি বলেছেন, শাহবাজ শরীফের নেতৃত্বাধীন বর্তমান সরকার জনগণের ম্যান্ডেট চুরি করেছে, নির্বিচারে জনসাধারণকে গ্রেপ্তার করেছে। এছাড়া সংবিধানের 26তম সংশোধনীর মাধ্যমে স্বৈরাচারী সরকারের ভিত্তি শক্ত করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি, আর এগুলোর বিরুদ্ধেই আন্দোলনের ডাক দিয়েছেন। এদিকে প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ পিটিআইয়ের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছেন। গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, পিটিআইয়ের জন্য আলোচনার দরজা সবসময় খোলা, কিন্তু দুর্ভাগ্যবশত ইমরান খান রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনায় বসতে চান না। তিনি চান সেনাবাহিনীর সঙ্গে আলোচনায় বসতে। সম্প্রতি ইমরান খান পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে আলোচনায় বসতে বা চুক্তিতে আগ্রহের কথা জানান। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, ইমরান খানের সঙ্গে কোনো চুক্তির কথা অস্বীকার করেছে পাক সেনাবাহিনী। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেন, ইমরান খান সহ পিটিআইয়ের সবাই ভণ্ড ও মিথ্যাবাদী।
আগের বিক্ষোভ সমাবেশগুলোর মতোই এবারও তারা ব্যর্থ হবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।